আমি কোনো আশ্রিতাকে বিয়ে করতে পারবো না। শেষে কিনা একটা আশ্রিতা মেয়ে হবে এই আদনান চৌধুরীর ওয়াইফ। নো ওয়ে। ওকে বিয়ে করলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সরি, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। এক নাগারে কথাগুলো বলে গেল আদনান, একটা বারও আটকালো না। আজ নিজে 2 বছরের ভালোবাসা থেকে আশ্রিত পরিচয়টাই সব থেকে বড় তার কাছে। আদনানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধতা, কিন্তু চোখ থেকে এক ফোঁটা চোখের জল বেরোচ্ছে না। ওর কেমন নিস্তব্ধ পাথর হয়ে রয়েছে, যেন আশেপাশের কিছু স্পর্শ করতে পারছে না তাকে, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। যাবেই তো। 2 বছরের ভালোবাসা আজ ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। বাস্তবতা কতটা নির্মম তা আবারও বুঝতে পারল সে। বিয়ের আসর পর্যন্ত পৌঁছে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে তার প্রিয়তম, যাকে ঘিরে একদিন বাঁচতে চেয়েছিল সে, যাকে আঁকড়ে নতুন স্বপ্ন বুনেছিল। একটা রঙিন আকাশে ওড়ার স্বপ্ন ছিল, কত শত রং বেরঙের তারারা খেলা করতো সেই আকাশে। সবই ধূসর হয়ে গেল এক নিমিষেই। আদনান কখনো ওর পরিচয় নিয়ে এতটা রিয়াক্ট করবে কল্পনাতে ছিল মুগ্ধতার। যেখানে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, সেখানে মুগ্ধতার পরিচয় এত বড় ইস্যু হবে বুঝতে পারেনি সে। আদনান, কিসব বলছিস? এখন এটা হয় না। বিয়ের আসরে মুগ্ধতাকে এভাবে অপমান করতে পারিস না তুই। তোকে মুগ্ধতাকেই বিয়ে করতে হবে। এভাবে ওকে ঠকাতে পারিস না তুই। আদনানের বাবার কথায় হু হা করে ভুবন কাঁপানো হাসি দিয়ে হেসে উঠল আদনান। বাবা, আমি ওকে ঠকাচ্ছি? সিরিয়াসলি? শোনো বাবা, আমি ওকে ঠকাইনি। ও আমাকে ঠকিয়েছে। নিজের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক তৈরি করে আমার সাথে মিথ্যাচার করেছে। ও একটা ঠকবাজ মিথ্যাবাদী মেয়ে। ওর মতো মিথ্যাবাদীকে আমি বিয়ে করতে পারবো না। আজ যদি অনন্যা আমায় না বলতো তাহলে আজও জানতে পারতাম না আমি। অনন্যার কাছে এগিয়ে গিয়ে থ্যাঙ্কস আমাকে সত্যিটা জানানোর জন্য। ইটস ওকে ইয়ার। ভালোবাসার মানুষটার এত অধপতন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি। কত সহজে আমায় ঠকবাজ মিথ্যাবাদীর উপাধি দিয়ে দিল। অথচ ওকে কতবার সবকিছু খুলে বলতে চেয়েছি আমি, কিন্তু ও সব সময় একটা কথাই বলেছে, তোমার অতীত জানতে চাই না আমি। আমি শুধু তোমার ভবিষ্যৎ আর বর্তমান হতে চাই। পেছনে কি আছে না আছে তা জানার কোনো ইচ্ছে নেই আমার। তাই এসব কথা আর কখনো বলো না, লিভ ইট। আর আজ সেই আদনান সবার সামনে এতগুলো কথা বললো আমায়, ঠকবাজ মেয়ে ভাবলো আমায়, ছি। আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে, কি হলো মুগ্ধতা, কথা বলছো না কেন? নাকি কথার ভাষা হারিয়ে ফেলেছো? নিশ্চয়ই ভাবছিলে তোমার অতীত লুকিয়ে আমার মতো বড় বিজনেসম্যানের ছেলেকে ফাঁসিয়ে নিজের লাইফটাকে সেটেল করার। কিন্তু আফসোস, তা আর হলো না। কই, তোমার সব খেলা খতম। ব্যঙ্গ করে এবার কি মুগ্ধ হবে? কথাটা শেষ হওয়ার আগেই সজোরে আদনানের গালে থাপ্পড় বসালেন আঙ্কেল। যার আশ্রয়ে এই বাড়িতে স্থান পেয়েছি আমি, নিজের মেয়ের মতোই আমায় ভালোবাসেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদনান। ছি ছি, তুমি এতটা ছোট লোক জানা ছিল না আমার। তোমার সাহস কি করে হয় আমার মুগ্ধতা মা সম্পর্কে এতগুলো খারাপ কথা বলার? এতক্ষণ ধরে সহ্য করেছি, যা নয় তাই বলে যাচ্ছ। কিছু বলছি না বলে সাহস বেড়ে গেছে। এখন নিজের গালে নিজের এই ঠাস ঠাস করে মরতে ইচ্ছে করছে। আমি তোমার মতো একটা অমানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলাম। ভাগ্যিস আজ তোমার আসল রূপ দেখিয়ে দিলে, নইলে অনেক দেরি হয়ে যেত। আরে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানাবে? আমি নিজেই তোমার মতো ছেলের সাথে ওকে তুলে দেব না। এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে আদনান, মুখে কোনো কথা নেই। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে আদনান, মুখে কোনো কথা নেই, কুলু পেতে আছে। একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আদনানের বাবা। আমার ব্যাপারে সবটাই জানেন তিনি। সবকিছু জেনেও বিয়েতে কোনো আপত্তি জানাননি উনি, শুধু ছেলেকে এখন জানাতে বারণ করেছিলেন। সুযোগ বুঝে পরে জানাবেন বলেছিলেন, কিন্তু আদনান এমনটা করবে পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হয়তো ভাবতেও পারেননি। ছেলের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না উনি। ভেবেছিলেন ছেলেটা অন্তত মেয়েটার পাশে দাঁড়াবে, কিন্তু না, ছেলে ডিরেক্ট বিয়ে ক্যান্সেল করে দিল। এমন ঘটনায় হতাশ উনি। অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে আছেন মুগ্ধতার দিকে, ধরা গলায় বললেন, আজ তোমার সাথে যা হলো তার জন্য অনেকটাই আমি দায়ী। আমি জোর করে তোমাকে আমার বাড়ির বউ করতে পারি, কিন্তু তাতে তুমি সুখী হবে না আমি জানি। সত্যি কথা বলতে আদনান কখনো তোমাকে ভালোবাসেনি। হ্যাঁ, ওর বাবা হয়ে এই কথাটা বলছি আমি। যদি তোমাকে ভালোবাসতো তাহলে আজ তোমার হাত কিছুতেই ছাড়তো না, আর এই বাড়ি ভর্তি লোকের সামনে তোমায় অপমানিত হতেও দিত না। তাই জোর করে কোনো সম্পর্কের মায়াজালে তোমাকে আটকাতে চাই না আমি। তবে দোয়া করে যাতে এমন কেউ তোমার লাইফে আসে যার কাছে তোমার অতীত কোনো বাধা হয়ে দাঁড়ায় না। জীবনে এগিয়ে যাও, সুখী হও।
ছলো ছলো চোখে কথাগুলো বলে আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন ওনারা। আদনান অধরাকে বিয়ে করতে চায় সেই মত পোষণ করলেও আঙ্কেল মানা করে তাড়িয়ে দিয়েছেন ওনাকে। আদনানের সাথে কোনো কথা বলিনি আমি, বলতেই ইচ্ছে করেনি। এমন একটা মানুষকে আমি ভালোবাসি ভাবলেই গা ঘিন ঘিন করে উঠছে আমার, রাগে সারা শরীর রিরি করছে। ওর সাথে কথা তো দূরে থাক, ওর মতো মানুষের ছায়াও কোনোদিনও মারাতে না হয় আমার। মুগ্ধতা আরমান হকের বাসায় থাকে। ছোটবেলায় তিনি ওকে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো ভালোবাসতেন, কিন্তু ওনার স্ত্রী তাকে সহ্য করতে পারতেন না। বাসায় কাজের লোকের মতোই থাকতে দিয়েছেন। সেটা দেখে কিছু বলতে পারেন না, কারণ অনেক বুঝিয়ে মেয়েটাকে যে থাকতে দিয়েছেন এটাই অনেক। নইলে ওই 10 বছরের মেয়েটা কোথায় যেত? আরমান হকের 2 ছেলে 2 মেয়ে, আফিফ আর আয়ান। ছোট ছেলে আয়ান লেখাপড়ার জন্য দেশের বাইরে আছে, আর বড় ছেলে আফিফ বাবার সাথে অফিস সামলাচ্ছে। এবার ছেলের বউ দেখতে চান মিস্টার হক। অনন্যা আর অধরা 2 বোন। অনন্যা বড় আর অধরা ছোট। ছোট থেকে অনন্যা মুগ্ধতাকে পছন্দ করে না, আর আদনানের উপর ক্রাশড, তাই বিয়েটা ভেঙে দিয়েছে সে। অনন্যা আর অনন্যার মা ছাড়া বাকি সবাই নিজের বোনের মতোই ভালোবাসে ওকে। মুগ্ধতা বাসার কাজকর্ম করার পাশাপাশি লেখাপড়াও করছে। আরমান হকের স্ত্রী করা হলেও অতটা করা নন, পড়াশোনার ব্যাপারে বেশ সেন্সিটিভ উনি। মুগ্ধতা এবার অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে পড়ছে। আদনানকে বিয়ের জন্য বাসা থেকে চাপ দেওয়ায় বিয়েটা দিতে রাজি হয়েছিলেন মিস্টার হক, কিন্তু বিয়ের দিন একটা তুচ্ছ বিষয় নিয়ে এতটা জলঘোলা হবে ভাবতে পারেননি উনি। জানলে এমনটা কখনো করতেন না উনি। এখন এসবের জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই ওনার। অনন্যার উপরও বেশ খেপেছিলেন, কিন্তু মুগ্ধতার কথায় কিছু বলতে পারেননি। মুগ্ধতার ভাষ্যমতে অনন্যার জন্যই আজ নতুন করে কুৎসিত মনের মানুষ আদনানকে চিনতে পেরেছে সে, তাই তাকে এই জন্য শুধু থ্যাঙ্কসই জানানো যায়, আর কিছু নয়। রাত 12টা বা তার কাছাকাছি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশটা। ঘুটঘুটে অন্ধকারে মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একবার চারটা উকি দিচ্ছে, তো আবারও এক টুকরো কালো মেঘ ঢেকে দিচ্ছে। বাতাসে আজ কেমন যেন বিষাক্ততার ঘ্রাণ। অন্ধকারে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রুমে গিয়ে গায়ে এলিয়ে দিল মুগ্ধতা। চোখ বন্ধ করে পুরো দিনের ঘটনাটা আবারও প্রথম থেকে মনে করতে লাগলো। আদনান আর মুগ্ধতার বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আদনানকে উদ্দেশ্য করে বলে ওঠে অনন্যা। এই কথাটা শোনা মাত্র পিলে চমকে ওঠে আদনানের। সাথে সাথে বিয়ের আসর ছেড়ে অনন্যার কাছ থেকে ডিটেলসে সবকিছু জেনে নেয়, আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় আদনান। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে আমার। নিজের 2 বছরের ভালোবাসা কি করে ভুলে গেল আদনান? আজ আমার থেকে আমার পরিচয়টাই বড় হয়ে উঠলো ওর কাছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ভালোই দিন কাটছিল আমার। তারপর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা চলে যাওয়ার পর চাচি বাসা থেকে বের করে দেয়, তখনই আঙ্কেল এই বাসায় নিয়ে আসেন আমায়। আন্টি আর অনন্যা ছাড়া কেউ বুঝতে দেয়নি এই বাসায় আশ্রিত আমি। এখানে থাকতে থাকতে কখন যে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে নিয়েছি টেরই পাইনি। আদনানকে ভালোবাসতাম, কিন্তু কখনো ওর সাথে খারাপ কিছু করিনি। ওই মাঝে মধ্যে পার্কে বসে গল্প গুজব, নয়তো রাস্তায় হাঁটাহাঁটি। আমার হাত বেশ কয়েকবার ধরলেও ওর হাত কখনো নিজে থেকে স্পর্শ করিনি আমি। বেশ ভদ্রলোকই ওকে মনে হতো আমার। যে আমার একটু চোখের জল সহ্য করতে পারতো না, সেই আজ আমার সামনে আমাকে কাঁদিয়ে অপমানিত করে চলে গেল। সবটা কেমন যেন লাগছে আমার। আমার ভালোবাসাটা ভুল ছিল না, ভুল সময় ভুল মানুষ নির্বাচন করেছি আমি, যার খেসারত দিচ্ছি এখন। সকালে পাখির কিচিরমিচির কোলাহলে ঘুম ভেঙে গেল আমার। চোখ পিটপিট করে তাকিয়ে ফোন হাতে নিয়ে অবাক। 10টা বেজে যাচ্ছে। আজকে সকালে কোনো কাজকর্ম করিনি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম আমি। যাক, আমাকে কিছু করতে হবে না, কাজের লোকই সব করে ফেলেছে। খেয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। আমাকে বেরোতে দেখে আন্টি আপত্তি করলেও আঙ্কেল তাকে থামিয়ে দিল। ভাবছে হয়তো কলেজে গেলে মনটা যদি ভালো হয় আমার। আমিও সেই আশায় বাড়ি থেকে বেরিয়েছি। রিকশায় উঠে বসে ভেবে চলেছি। হঠাৎ একটা বাইক এসে আমার রাস্তা আটকে রিকশার সামনে দাঁড়ালো। আচমকা রিকশা থামায় হুঁশ ফিরল আমার। বাইকে 2জন ছেলে বসে আছে। হেলমেট থাকার কারণে কারো মুখই দেখা যাচ্ছে না, তবে ইয়াং বয়সের ছেলেটা সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এরা আমার পথ কেন আটকালো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না আমি। এরা কি মাফিয়া, মেয়ে পাচারকারী, নাকি ছিনতাইকারী, কোনটা? নাকি মেয়েদের একা পেয়ে অসভ্যতা করে এরা? এখন আমি কি করে চেঁচাবো? কিন্তু এই রাস্তায় তো লোক সমাগম নেই বললেই চলে, তাহলে চেঁচাবোটা কি করে? আর করেই বা লাভ কি? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ছেলেটা আস্তে আস্তে আমার সামনে এসে এগিয়ে আসছে। জড়সড় হয়ে বসে আছি আমি, গলা শুকিয়ে গেছে, কথা বলার শক্তিটাও পাচ্ছি না। বার কয়েক শুকনো ঢোক গেলে
জোরে জোরে শ্বাস নিয়ে এক টুকরো সাহস জোগাড় করে খোপা থেকে কাঁটা খুলে হাতে নিলাম আমি। ছেলেটা যেই আমার কাছে দাঁড়ালো অমনি কাঁটা ঢুকিয়ে দিলাম ছেলেটার গলার নিচে। আহ, শব্দ করে ক্ষতস্থান ধরে চেঁচিয়ে উঠল ছেলেটি। অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে আফিফ। মুগ্ধতার জন্য মনটা বেশ খারাপ তার। ছোট থেকে কষ্ট করে করে এই পর্যন্ত পৌঁছেছে মেয়েটি। যাও একটু সুখের স্বপ্ন দেখেছিল, আদনানকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল, সেটাও খুব বাজেভাবে ভেঙে গেল। এসব ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভ করছে আফিফ। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। অন্যমনস্ক হয়ে প্রথমে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন অনেক দেরি হয়ে গেছে। তবুও সাথে সাথে হার্ট ব্রেক কষে আফিফ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে মেয়েটি। গাড়ি দাঁড় করিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আফিফ। ততক্ষণে পাবলিক ঘিরে ফেলেছে আফিফকে। রাস্তায় পড়ে আছে মেয়েটি, সম্ভবত জ্ঞান হারিয়েছে। কপাল ফেটে রক্ত ঝরছে, ফর্সা হাত পা ছিলে রক্ত ঝরছে। পাবলিক যা নয় তা বলা শুরু করেছে। আফিফ সেসব কথায় পাত্তা না দিয়ে মেয়েটার কাছে গেল। সত্যিই মেয়েটা জ্ঞান হারিয়েছে। আফিফ দৌড়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখে পানি ঝাপটা দিল, গালে আলতো চাপ দিল, কিন্তু তাতেও জ্ঞান ফিরল না তার। মেয়েটির সাথেও কেউ নেই, একাই বেরিয়েছে হয়তো। বাধ্য হয়ে মেয়েটাকে পাজা কোলে করে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে নিজে উঠে গাড়ি চালানো স্টার্ট করলো আফিফ। গন্তব্য হসপিটাল। ছেলেটা নিজের ক্ষতস্থান ধরে চেঁচানো মা। এই বাইকে বসে থাকা সেই ছেলেটা দৌড়ে এই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দোষ, তুই ঠিক আছিস তো? কিছুটা সামনে দাঁতে দাঁত চেপে ক্ষতস্থান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটা। সাথে ছেলেটাকে জানালো সে ঠিক আছে। ছেলেটার তাকানো দেখে ভয় চুপসে গেলাম। একটু নড়ে চড়ে বসলাম আমি। এখন কি করা উচিত? আমি পালাবো? কিন্তু কিভাবে পালাবো? দৌড়ে একটুও যেতে পারবো না, তার আগে ছেলেটা ধরে ফেলবে আমায় খপ করে। তাহলে আচ্ছা, এখন ছেলেটা কি আমাকে তুলে নিয়ে যাবে আর এই আঘাত করার জন্য এক্সট্রা শাস্তি দেবে? ওরে মুগ্ধতা রে, কাজটা করার আগে একবারও ভাবলি না এর ফল কি হবে? এমন হাতি মার্কা বুদ্ধি নিয়ে তুই ঘুরিস? উফ, তুই একটা রাম ছাগল, নাম ছাগলই হবে। আমার ভাবনার মাঝে দাঁত কটমট করে বলে উঠলো ছেলেটা, এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এভাবে আচমকা আমাকে আঘাত করলে কেন? এজন্যই কারোর উপকার করতে নেই। ছেলেটার কথা বেশ রেগে গেলাম আমি। ছেলেটা কতটুকু জানে আমার সম্পর্কে? আর কিছু না, আমার মতো একটা সুস্থ মস্তিষ্কে মেয়েকে ডিরেক্ট পাগল বললো। এই অপমান কিছুতেই মুখ বুজে সহ্য করা যায় না। কর্কশ কণ্ঠে বললাম, আপনার সাহস তো কম নয়, আপনি আমায় পাগল বলেন? পাগল আমি নই, আপনি পাগল। নইলে কেউ কোনো মেয়ের রাস্তা আটকে দাঁড়ায় নাকি? যান যান, গিয়ে পাবনায় মরেন। আমার কথায় বেশ রেগে গেল ছেলেটা। এখনো হেলমেট পরনে বিধে মুখটা অস্পষ্ট, তবে এতক্ষণে বুঝে গেছি এই ছেলে দুটো ছিনতাইকারী বা খারাপ কেউ নাও হতে পারে। যদি হতো তাহলে এতক্ষণে আমার কি হাল করতো কে জানে। আবার হতেও পারে, বোঝা যাচ্ছে না কিছুই। রেগে মেগে চেঁচিয়ে বলে উঠলো ছেলেটা, এই মেজাজ শাট আপ, তুমি গিয়ে পাবনায় মরো। বুঝি নাই পাগল ছাগলকে বাবা মা কিভাবে রাস্তায় একা ছাড়ে। সামান্যতম রেসপন্সিবিলিটি নেই ওদের মাঝে। আমি তোমার রাস্তা এমনি এমনি আটকাইনি, কারণ আছে আর বিবেকের তাড়নে আটকিয়েছি, নইলে পাগল ছাগলের জন্য টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছাই ছিল না আমার। পাশের ছেলেটি বলে উঠল, আগেই বলেছিলাম প্রয়োজন নেই, যখন হবে তখন বসবে ঠেলা। শুধু শুধু কতগুলো কথা শুনলে। ডেকে সমাধান করেছিলি, শুনিসনি, ব্যাস, নামার প্রয়োজন ছিল না। সত্যি দোস্ত, অনেক বড় মাপের ভুল হয়ে গেছে। আচ্ছা, নেমেই যখন গেছি তখন রিজনটা বলেই যাই। ছেলেটার গা জ্বালানো কথায় রাগ হলেও শেষের কথায় বেশ অবাক হলাম আমি। কি বলে বাধ্য হয়ে বিবেকের তাড়নায় নেমেছে? এক্স্যাক্টলি কি মিন করতে চাইলো ছেলেটা? রিজনটা বলবে মানে কি? এর কি বলবে? প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছি ছেলেটার পানে। ছেলেটা কিছুক্ষণ নীরব থেকে বলল, এই তোমার মতো কিছু মানুষের কারণেই এখন লোকে লোকের উপকার করতে ভয় পায়, হিতে বিপরীত হয়। শাওন আমাকে আগেই বলেছিল প্রবলেম হবে, কিন্তু আমি শুনিনি। তার জন্যই তোমার উপকার করতে তোমার রাস্তা আটকেছিলাম। আগে যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে কখনোই করতাম না। ছেলেটার কথা শুনে আবারও অবাক হলাম আমি। আমার কোনো উপায় করবেন উনি? রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, শোনো মামা, আমার কি উপকার করার জন্য রাস্তা আটকেছেন উনি? হ্যাঁ, তা আমার রাস্তা আটকে কি উপকার করবেন আপনি? মিথ্যে বলার জায়গা পান না? আসলে আপনাদের মতো লোকেরা চেনা আছে আমার। মেয়েদের রাস্তায় একা পেয়ে অসভ্যতা করাই আপনাদের প্রধান কাজ। আমার কথায় এবার আরো রেগে গেল ছেলেটা। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই টিপিক্যাল চিন্তাভাবনা তোমার কাছেই রাখো। ওই যে গলায় ওড়না নামক রশি পেঁচিয়েছ, ওটা কোথায় খেয়াল আছে তোমার? নেই থাকবে কি করে? তুমি তো বেহুশ হয়ে চলাফেরা করো। একবার তাকিয়ে দেখো, তারপর সব বুঝতে পারবে। তোমাকে বাঁচাতে এসে এই হাল আমার। ধ্যাত,
আগে যদি জানতাম তাহলে কিছুই হতো না, মরলে মরতে আমার কি। লোকটার কথায় ওনার দিকে তাকালাম আমি। আমার ওনার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমি। অর্ধেকেরও বেশি ওনার রিক্সার চাকার সাথে আটকে গেছে। আর একটু পেঁচালেই অ্যাক্সিডেন্ট হতো আমার। নিজের বোকামোগুলো বুঝতে পেরে চুপচাপ বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে বলল ছেলেটা, কি হলো? এখন মুখে কথা নেই কেন? এতক্ষণ তো ফটর ফটর করছিলে, এখন চুপসে গেলে যে? মেয়েরা কেয়ারলেস জানতাম, কিন্তু এতটা কেয়ারলেস তা জানতাম না। কখন থেকে ডেকে যাচ্ছি, তোমার ওড়না পেঁচিয়ে মরতে যাচ্ছ না, কথাগুলো কানেও গেল না তার, আর সেজন্যই আমাকে নামতে হলো। ডিসগাস্টিং। আচ্ছা, তোমার মাথায় সমস্যা বুঝলাম, কানেও কি কম শোনো নাকি? ছেলেটার কথা শুনে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। নেহাত উপকার করেছে তাই কিছু বলছি না, নইলে হাজারটা কথা শোনানোর মতো ক্ষমতা এই মুগ্ধতা রাখে। ওনাটা ছাড়াতে বললাম, অ্যাকচুয়ালি আমি একটু অনুমনস্ক ছিলাম তাই শুনতে পাইনি। আর উপকার করেছেন তার জন্য থ্যাঙ্কস, কিন্তু ফ্রিতে এতগুলো কথা না শোনালেও পারতেন। আপনি ফ্রিতে লোককে আঘাত করতে পারেন, আর আমি আহত হয়েও কথা শোনাতে পারবো না? স্ট্রেঞ্জ। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি কোনো কিছু না জেনে এভাবে ওনাকে আঘাত করা উচিত হয়নি আমার। উপকার করতে এসে এভাবে মার খাবেন, এটা তো ভালো দেখায় না। আমতা আমতা করে, আসলে আমি ভেবেছিলাম আপনারা ছিনতাইকারী বা মেয়ে পাচারকারী, তাই নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছি। মেয়েটির কথায় অবাকের সপ্তম আকাশে পৌঁছালাম আমি। কি বলে মেয়েটা? শেষে কিনা আমাকে পাচারকারী ভাবলো? আমাকে দেখলে কি পাচারকারী মনে হয় নাকি আজব? নিজেকে ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে নিলাম আমি। কই না তো, আমার গেট আপ দেখে তো ছিনতাইকারী বা পাচারকারী মনে হচ্ছে না। মেয়েটির কথায় মুখ চেপে হাসছে শাওন। আমি তাকাতেই মুখ বন্ধ করে নিল সে। রেগে দাঁত কটমট করে, এই মেয়ে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ছিনতাইকারী বলে মনে হলো? একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমার কথায় রেগে গেছেন বেশ, বুঝতে পারছি আমি। এদিকে কলেজে লেট হয়ে যাচ্ছে আমার, আর কথা না বাড়িয়ে কেটে পড়াই উত্তম। তবে যাওয়ার আগে উত্তরটা দিয়েই যাই। শুনুন, আপনার হাফ হাফ গেট আপ, গায়ে কালো টি শার্ট, কালো জ্যাকেট, মাথায় হেলমেট, টি শার্টের গলায় সানগ্লাস ঝুলানো, পায়ে ব্ল্যাক শুজ, সবকিছু মিলিয়ে একটা ছিনতাইকারী ভাব আছে আপনার মধ্যে। তার উপর আবার মাঝ রাস্তা আচমকা একটা মেয়ের রাস্তা আটকে দাঁড়ান, সবেতেই তো পাচারকারী কিংবা ছিনতাইকারীর সাথেই মিলে যায়। এবার আপনি আমাকে যাই ভাবেন না কেন, এটাই সত্যি। আর হ্যাঁ, আপনাকে এভাবে দেখলে আমি নই যে কেউ ছিনতাইকারী উপাধিতে ভূষিত করবে। 100% শিওর আমি। মামা চলেন তো। লোকটার উত্তরের অপেক্ষা না করেই রিক্সা চলতে লাগলো আপন গতিতে। পেছনে লোকটা চেঁচিয়ে দাঁড়াতে বলছে, কিন্তু মামাকে নিষেধ করায় থামেননি উনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে, উফ, জোর বাঁচা বেঁচে গিয়েছি। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে আফিফ। মেয়েটাকে ডক্টর কেবিনে নিয়ে গেছে, এখনো সেন্স ফেরেনি। ইনজুরি তেমন বেশি নয়। মেয়েটার ফোন আফিফের কাছে, কিন্তু পাসওয়ার্ড লাগানো বিধায় খুলতে পারছে না। আফিফের কাছে এই একটা জিনিস বড্ড বিরক্তকর। এই যুগের ছেলেমেয়েরা পাসওয়ার্ড ছাড়া চলতেই পারে না। সেখানে আফিফ কখনোই ফোনে পাসওয়ার্ড লাগায় না, সবসময় নর্মাল লকই থাকে। ফোন আছে বলেই পাসওয়ার্ড লাগাতে হবে, এটা কেমন কথা? এই জিনিসটা একদম পছন্দ করে না আফিফ। ফোন সাথে থাকার অর্থ হলো যদি কোনো বিপদে পড়ে তাহলে যাতে পরিবারের মানুষ জানতে পারে, কিন্তু এভাবে থাকলে তো কাউকে কিছু জানানোই সম্ভব নয়। এখন মেয়েটার এই অবস্থা, কিন্তু আফিফ কাউকে কিচ্ছুটি জানাতে পারছে না। এদিকে অ্যাক্সিডেন্টে চক্করে পড়ে আজ অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং মিস হয়ে গেল। হঠাৎ কেবিন থেকে বেরিয়ে এলো ডক্টর। ডক্টরকে দেখে এগিয়ে গেল আফিফ। ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা কেমন এখন? ওনার সেন্স ফিরেছে? আঘাত কি খুব বেশি? সেন্স ফিরেছে, তেমন কিছু হয়নি। কপাল ফেটেছে, হাত পা ছিলে গেছে, আর তেমন কোনো সমস্যা নেই ওনার। আপনি একটু পরেই ওনাকে নিয়ে যেতে পারবেন। ডক্টরকে থ্যাঙ্কস জানিয়ে মেয়েটার কেবিনের দিকে পা বাড়ালো আফিফ। বেডে চোখ যেতেই চোখ আটকে গেল তার। এতক্ষণ মেয়েটাকে খেয়াল করেনি সে, এখন ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে মেয়েটি, চুলগুলো অগোছালো, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, গায়ের রং ধবধবে ফর্সা। ফর্সা গায়ে মাথায় সাদা ব্যান্ডেজ যেন মেয়েটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো, উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে আছে। এতে মেয়েটিকে আরো মোহনীয় লেগেছে আফিফের কাছে। এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে আফিফ। ধীর পায়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে অপলক ভাবে দেখে চলেছে।
সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ পিটপিট করে তাকালো মেয়েটি। সামনে অপরিচিত কাউকে দেখে অস্বস্তি বোধ করলো। আফিফ মেয়েটার অস্বস্তি বুঝতে পেরে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে পড়ল। অ্যাকচুয়ালি আমি সেই হতভাগা যে আপনার এই দশা করেছে। ব্যাখেয়ালে অন্যমনস্ক হয়ে গাড়ি ড্রাইভ করছিলাম, তাই এমনটা হয়েছে। আই এম সরি। তা এখন আপনি ভালো আছেন তো? আফিফের কথায় আলতো হাসলো মেয়েটি। অতি ভদ্রতার সহিত জবাব দিল, এভাবে নিজেকে দোষী ভাববেন না, আমারও যথেষ্ট দোষ ছিল। ওভাবে আশেপাশে না দেখে রাস্তা ক্রস করা উচিত হয়নি আমার। মেয়েটির চেহারা যতটা মিষ্টি তার চেয়েও বেশি মিষ্টি তার কণ্ঠ। আহা, কি মধুর কণ্ঠ তার। ধ্যানমগ্ন হয়ে তার দিকে তাকিয়ে আছে আফিফ। হঠাৎ তুরির আওয়াজে হুঁশ ফিরল তার। কি হলো, কোথায় হারিয়ে গেলেন আপনি? এবার আমাকে যেতে হবে। সেই কখন বাসা থেকে বেরিয়েছি, বাসায় নিশ্চয়ই সবাই টেনশন করছে। আফিফের কথায় আবারও হাসলো মেয়েটি। এই হাসিটা যেন আরো পাগল করে দিচ্ছে আফিফকে। হাসলে এ গালে টোল পড়ে, ইচ্ছে করে ওই টোল পড়া গালে ডুবে যেতে ওর। বেড থেকে নামতে নামতেই বলল মেয়েটি, এতবার সরি বলতে হবে না, আপনি আমি দুজনেই দোষী। আমি দেখে চললে এটা হতো না, তাই এর জন্য আক্ষেপ করবেন না। এটা হওয়ার ছিল, তাই হয়েছে। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আসছি, আসসালামু আলাইকুম। আফিফকে ক্রস করে চলে যেতে লাগলো। কেমন অজানা অনুভূতি কাজ করছে তার মাঝে। তার চলে যাওয়ার কথা শুনে মন খারাপ হলো আফিফের। মেয়েটা ওর সামনে থেকে চলে যাক কিছুতেই চাইছে না সে। মেয়েটার রাস্তা আটকে বলল, প্লিজ প্লিজ, একা একা যাবেন না, আমার একটা দায়িত্ব আছে। এই অবস্থায় আপনাকে একা ছাড়তে পারি না আমি, তাই আপনাকে আমার সাথেই যেতে হবে। তার কথায় কিছু বলল না মেয়েটা। মুখ দেখে বোঝা যাচ্ছে ওর কথার সাথে সম্মতি আছে তার। হসপিটালের বিল পে করে বেরিয়ে গেল। সে বিল পে করায় বেশ বিরক্ত মেয়েটি। সে বিল পে করতে চেয়েছিল, করতে দেয়নি বলে কালফুলি আছে। গাড়িতে উঠেছে থেকে কোনো কথা নেই, জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখে হাসছে আফিফ। রাগলে আরো মিষ্টি দেখায় ওকে। ওকে আর চোখে দেখে হালকা হেসে গাড়ি স্টার্ট দিল আফিফ। কলেজে ঢুকেই তিথিকে খুঁজে চলেছি আমি। তিথি আমার বেস্ট ফ্রেন্ড। আনলিমিটেড কথা বলাই ওর কাজ। কথা বলতে বলতে মাথার মগজ ফেনা করে ফেলে। একটু দূরে দাঁড়িয়ে আছে তিথি। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো সে। উঠবেই তো, যার মাত্র গতকাল বিয়ে হলো সে আজ কলেজে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তিথি। বিস্মিত কণ্ঠে বলল, মুগ্ধতা, তুই বিয়ে বাড়ির এত সব রিচুয়ালস রেখে তুই আজ কলেজে? তিথির কথা শুনে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। নিজেকে সামলে মুখে হালকা হাসি রেখা টেনে, ওসব কথা বাদ দে তো। এখনো ক্লাসে যাসনি কেন? ক্লাস থেকে প্রায় শেষের দিকে তো। আরে রাখ তো তোর ক্লাস, আগে বল তুই আজ কলেজে কেন? আজ তো তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো ক্লাসও নেই তাহলে। আর আমি কাল যেতে পারিনি, তার জন্য সরি। মেয়েটাকে না বলে রেহাই নেই, তাই সবটা খুলে বললাম ওকে। সবটা শুনে স্তব্ধ হয়ে গেছে তিথি আর বকে চলেছে আদনানকে। এরকম একটা শয়তান জল্লাদকে বিয়ে না করেই ভালো করেছি বলে সান্ত্বনা জানাচ্ছে আমায়। আমাদের কথার মধ্যেই ছেলের কণ্ঠ শুনে থেমে গেল তিথি। পেছন ফিরে তাকে দেখে কিছুটা বিস্মিত হলো। ছেলেটা উদ্দেশ্য করে বলল ওকে, এই তিথি, ক্লাস ফাঁকি দিয়ে এখানে কি করছিস? কলেজে কি ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আসিস নাকি? দাঁড়া, আজকেই খালামণিকে ব্যাপারটা বলছি আমি। ছেলেটার কথা শুনে ভয়ে চুপসে গেল তিথি। হালকা কয়েক ঢোক নিয়ে বলল, না ভাইয়া, আমি ইচ্ছে করে ক্লাস ফাঁকি দেইনি। আসলে আজকে আসতে লেট হয়ে গেছে আমার, তাই ফার্স্ট ক্লাস মিস হয়ে গেছে। তাই? ভাইয়া, সত্যি। ছেলেটার কণ্ঠটা কেমন পরিচিত লাগছে আমার। কোথাও একটা শুনেছি হয়তো। যাকগে, হয়তো নাও শুনতে পারি, আবার শুনতেও পারি, এত ভেবে কাজ নেই। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো ছেলেটা, এই তিথি, তোর সাথের ওই খাম্বাটা কে রে? এতক্ষণ ধরে পেছন ফিরে চোরের মতো দাঁড়িয়ে আছে, নড়াচড়া নেই, মুখেও কোনো কথা নেই কেন? ভাইয়া, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মুগ্ধতা। আর মুগ্ধতা, ইনি হলেন আমার কাজিন মুগ্ধ ভাইয়া। লোকটার কথায় হতবাক আমি। কি বলে আমি খাম্বা, আমি চোর? ছেলেটার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পেছন ফিরে তাকালাম আমি কিছু বলতে যাব তার আগে ছেলেটা বলে উঠল, তিথি, তোর বেস্ট ফ্রেন্ড এমন চোর মার্কা কেউ ভাবতেই কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে আমার। দেখিস আবার এই চোর থুক্কু চুন্নির কাছ থেকে চুরি বিদ্যাটা আবার শিখিস না যেন।
মুগ্ধনার টুকদের কথা শুনে আর চুপ থাকতে পারলাম না আমি। ছেলেটার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। আমার সম্বন্ধে কি বলে এই ছেলে? এভাবে মন্তব্য করছে, কতটুকু জানে আমার সম্পর্কে? রুক্ষ কণ্ঠে বলে উঠলাম, দেখুন মিস্টার মুগ্ধ, আপনি তিথির কাজিন, সেই হিসেবে আমার শ্রদ্ধা ভাজন, কিন্তু আপনি আমার সম্পর্কে যেই কথাগুলো বলছেন, তারপর কি আর আপনাকে শ্রদ্ধা সম্মান দিতে পারবো? আমি পারবো না তো। তাই এমন কিছু বলবেন না যার জন্য সম্মানিত নয়, অপমানিত হতে হয়। আর কারো সম্পর্কে কিছু না জেনে এভাবে আচমকা মন্তব্য করাও ঠিক নয়, সেটা নিশ্চয়ই জানেন আপনি। আমার কথায় চরম বিরক্ত ছেলেটা, কিন্তু কেন সেটাই বুঝলাম না আমি। নিজে চুলগুলো ঠিক করে কানে আঙুল ঢুকাতে ঢুকাতে, উফ, কানের পোকা নাড়িয়ে দিল। এত লেকচার দিও না তো। এইসব লেকচার আর যাই হোক, তোমার মুখে মানায় না এতগুলো কথা বললে। আচ্ছা, তুমি কি মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে সবকিছু জেনে তবেই মন্তব্য করো? করো না তো। তাহলে যা নিজে করো না তা অন্যের কাছ থেকে এক্সপেক্ট করো কেন? ভাইয়া, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও চোট্টর কিছু না। আচ্ছা, এখানেই থামো তোমরা। মুগ্ধতা, ভাইয়া তোর সাথে হয়তো মজা করেছে, কিছু মনে করিস না। আরে তিথি, এসব বলিস না। আমি মজা নয়, ওকে সিরিয়াসলি কথাগুলো বলেছি। আর আমি জানি আমি যা বলেছি ঠিক বলেছি। ডোন্ট কেয়ার ভাব নিয়ে ও যদি কাউকে যাচাই না করে আচমকা লোককে উল্টাপাল্টা বলতে পারে, তাহলে আমি কেন পারি না? হোয়াই নট? ছেলেটার কথায় বিস্মিত আমি। পাগল নাকি? আমি কখন কাউকে এমনি এমনি কথা শোনালাম? লোকটাকে আজকে ফার্স্ট দেখলাম, তাহলে আমার সম্পর্কে যেচে এভাবে কথা বলছে যেন আমি কতকালের পরিচিত ওনার। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বললাম, কি বলতে চাইছেন আপনি একটু খোলাসা করে বলবেন প্লিজ? আর আমি কাকে কখন কোনো কারণ ছাড়া এইভাবে অপমান করেছি সেটা বলবেন কি? আমার কথায় হাসলো ছেলেটা, হেসে বলল, আরে মিস কেয়ারলেস, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে যাও নাকি? আজকে সকালে আমাকে কি কি বলেছিলে মনে নেই তোমার? তখন তুমি কতটুকু জানতে আমার সম্পর্কে? যে আমাকে ছিনতাইকারী আরও কি যেন মনে বলেছিলে, মনে পড়ছে না। ছেলেটার কথায় ভাবনায় ডুব দিলাম আমি। ভালোভাবে একবার ছেলেটাকে পরখ করে নিলাম। আরে হ্যাঁ, এটা তো রাস্তা সেই ছেলেটা যাকে আঘাত করেছিলাম আমি। ছিনতাইকারী, পাচারকারী উপাধি দিয়েছি। হেলমেট থাকায় মুখটা দেখিনি, শুধু গেট আপই মনে আছে। এই জন্যেই কণ্ঠ পরিচিত লাগছিল আমার। উফ, ছেলেটাকে এই কলেজেই থাকতে হলো। দূর। আমতা আমতা করে বললাম, "আব, দেখুন, তখনকার সাথে এখনকার অনেক তফাৎ। তখন ঘটনাটা সন্দেহ করার মতো ছিল, তাই বলেছি। কিন্তু এখন আপনি ইচ্ছে করে আমায় বলছেন, যা একদমই অনুচিত।" উচিত অনুচিত ঠিক বেঠিক কিছুই বুঝি না আমি। আমি শুধু জানি তুমি অকারণে আমায় আঘাত করেছ, প্লাস উল্টাপাল্টা বলেছ। এখন আমিও বলেছি সদবোধ। আরেকটা কথা, এখন আমাদের কলেজে রোজ আসতে হবে, বাকিটা পরে দেখে নেব। তখন রাস্তা থেকে পালিয়ে এসেছিলে ভ্রু নাচিয়ে। এবার যাবে কোথায়? বলেই সানগ্লাস চোখে লাগিয়ে হনহন করে চলে গেল মুগ্ধ। আমি আর তিথি মুগ্ধের যাওয়ার পানে চেয়ে আছি। ঝামেলা যেন পিছুই ছাড়তে চায় না আমার। একটা শেষ হতে না হতেই আরেকটার উৎপত্তি শুরু। আদনানকে নিয়ে যথেষ্ট আপসেট আমি, আর এখন এই মুগ্ধ। উফ, কোথাও এক ফোঁটা শান্তি নেই আমার। আমাকে চুপ থাকতে দেখে বলল তিথি, ওই রাস্তায় কি হয়েছে রে? ভাইয়া তোকে এসব কি বললো? তিথির কথায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। তারপর সবকিছু খুলে বললাম ওকে। সবটা শুনে হাঁ হয়ে আছে তিথি। তারপর বলল, মুগ্ধতা রে, তোর কপালটাই খারাপ, তুই পড়েছিস ভাইয়ার খপ্পরে। ভাইয়া এমনিতে কারোর পেছনে লাগে না, আর যদি কেউ লাগে তাকে সহজে ছাড়ে না। এখন তোর কি হয় কে জানে। তিথির কথায় চমকে উঠলাম আমি। আল্লাহ, একটা বিপদ শেষ হতে না হতে আরেকটা। এখন এই মুগ্ধ আমাকে কি করবে? পুরো জীবনটাই না শেষ আমার। জীবনে কি পেলাম? শুধু হতাশার গ্লানি ছাড়া। দূর, ভাল লাগে না। জানালার বাইরে মুখ বের করে বসে আছে মেয়েটি, মুখে কোনো কথা নেই। একবারের জন্য আফিফের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, এটা কিছুতেই মানতে পারছে না আফিফ। মেয়েটার দৃষ্টি আকর্ষণ করার জন্য হালকা কাশলো আফিফ, কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই। যেভাবে ছিল সেভাবেই রইল। এতে বেশ খারাপ লাগলো তার। হঠাৎ গাড়ি থামায় চমকে আফিফের দিকে তাকালো মেয়েটি। ভ্রুকুচকে বলল, কি হলো? আপনি গাড়ি থামালেন কেন? আমি তো এখনো বাসার সামনে আসিনি। তার কথায় মৃদু হাসলো আফিফ, নরম কণ্ঠে বলল,
জানি আপনার বাসায় এখনো পৌঁছায়নি। আসলে কেউ যদি আমার উপর রেগে থাকে তাহলে শান্ত হয়ে ড্রাইভ করতে পারি না আমি। লোকটার কথায় হতবাক হলো, বেশ অবাক হয়ে কি বলছেন? কে রেগে আছে আপনার উপর? নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে উঠল আফিফ। ওই যে সামনে থাকা মেয়েটি, যদিও এখনো নাম জানি না আমি, তাই মেয়েটি বলে সম্বোধন করেছি। এর জন্য আবার রাগ করার জন্য না হয়, যদি নামটা বলতেন তাহলে উপকৃত হতাম। তা আপনার রাগের কারণটা বলবেন কি আমায়? ওর কথায় হাসলো মেয়েটি। মেয়েটির হাসি মুখ দেখে অজানায় হারিয়ে যাচ্ছে আফিফ। প্রথমত, আমি কারোর ওপর রাগ করিনি। কেউ আমার কথা না শুনলে আমার খারাপ লাগে। আপনি আমার কথা শোনেননি, তাই একটু আপসেট, আর কিচ্ছু নয়। আমার নাম মিতুল, সবাই মিতু বলেই ডাকে। মেয়েটার কথায় হেসে উঠল আফিফ। ওকে রাগানোর জন্যই বলল, তেঁতুল? ও মাই গড, সিরিয়াসলি? তেঁতুল কারোর নাম হতে পারে নাকি? ছেলেটার কথায় ক্ষেপে গেল মিতুল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তেঁতুল নয়, আমার নাম মিতুল। কানে প্রবলেম থাকলে ডক্টর দেখান, তবুও ভুলভাল বকবেন না, ওকে? ও সরি, রাগ করবেন না, পান করলাম। খুব সুন্দর নাম, মিতুল আর মিতু। আমি আফিফ, যদিও আমার নাম জানার ইচ্ছে নেই আপনার, তবুও বললাম আর কি। আফিফের কথায় খিলখিল করে হেসে উঠল মিতুল। তারপর বলল, আচ্ছা, এবার যাওয়া যাক, আমার দেরি হচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে ড্রাইভ করতে শুরু করলো আফিফ। একটা মোড়ের মাথায় গাড়ি দাঁড় করালো। মিতুর বাসাটা মোড়ের শেষে এসে চায় না কেউ জানুক, কোনো ছেলে তাকে নামিয়ে দিয়েছে, তাই এখানে থামাতে বলল আফিফকে। মিতু গাড়ি থেকে নেমে ধন্যবাদ জানালো আফিফকে। আফিফ তার শরীরে যত্ন যাতে ঠিকভাবে নেয় সেই ব্যাপারে অনেক উপদেশ দিল। তারপর আফিফকে বিদায় জানিয়ে হাঁটতে লাগলো মিতু। আফিফ এখনো দাঁড়িয়ে তাকিয়ে আছে মিতুর যাওয়ার পানে। বেশ কিছুক্ষণ পর মিতুকে আর দেখা যাচ্ছে না। তখন মনের অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আফিফের। একরাশ বিরক্তি নিয়ে মন খারাপ করে গাড়ি স্টার্ট দিল আফিফ। কলেজে 4টা ক্লাস করে হাঁপিয়ে উঠেছে মুগ্ধতা। এদিকে মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, কিছুতেই ক্লাসে মন বসাতে পারছে না। শুধু কালকের ঘটনাগুলো পর্যায়ক্রমে চোখে ভাসছে তার, আর পারছে না ক্লাসে বসে থাকতে। তিথিরও ইচ্ছে নেই ক্লাস করার, কিন্তু মুগ্ধের ভয়ে দাঁতে দাঁত চেপে ক্লাস করছে সে। আজকের ফার্স্ট ক্লাস মিস সেটাও দেখে নিয়েছে মুগ্ধ। তারপর যদি আবার দেখে তাহলে রক্ষে নেই। বাসায় সত্যি সত্যি বলে দিবে। বাড়িতে তিথির মা এ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে, তাই বাধ্য হয়ে ব্যাগ কাঁধে একা একা বেরিয়ে আসলো মুগ্ধতা। মাথাটা ঝিম মেরে আছে। ব্যাগ কাঁধে আস্তে আস্তে এগিয়ে চলেছে মুগ্ধতা। হঠাৎ কারোর সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় তাল সামলাতে না পেরে সামনে থাকা লোকটিকে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চুলগুলো এসে উপচে পড়ে মুগ্ধতার মুখে। ঘন কালো চুল, তার ফাঁকে ফাঁকে হালকা মুখ দেখা যাচ্ছে তার। ছেলেটা তার মুখের চুলগুলো সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা চোখ খিচে বন্ধ করে আছে। চুলগুলো সরিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছে তাকে। ধবধবে ফর্সা মুখ, জোড়া ঘন কালো ভ্রু যুগলের নিচে ডাগর ডাগর চোখ, ঠোঁটের নিচে কালো ছোট্ট একটা তিল, যা মেয়েটার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করে ছেলেটি। হঠাৎ কপালে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল মুগ্ধতা। চোখ পিটপিট করে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছালো সে। যেখানে বাঘের ভয়ে সেখানেই সন্ধ্যা হয়, এটা যেন মুগ্ধতার সাথেই মানায়। সামনে মুগ্ধতার সাথে লেপ্টে আছে মুগ্ধর শরীর, এক ধ্যানে তাকিয়ে আছে মুগ্ধ। হঠাৎ মুগ্ধতার আওয়াজ শুনে হুঁশ ফিরল তার। এই যে এইভাবে 36,000 টন ওজন নিয়ে আমার উপর পড়ে আছেন কেন? হ্যাঁ, এত ওজন আমার শরীর নিতে পারছে না। উঠুন প্লিজ তাড়াতাড়ি। মুগ্ধতার কথাই হুঁশ ফিরল আমার। শিট, কি হচ্ছিল আমার? এতক্ষণ ধরে একটা মেয়েকে এভাবে দেখে গেলাম। ছি! দ্রুত মুগ্ধতাকে ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। আশপাশ তাকিয়ে না, তেমন কেউ নেই। এখন ক্লাস টাইম, যে যার ক্লাসে, তাই 2-4 জন ছাড়া কেউ দেখেনি। উঠে দাঁড়িয়ে নিজের হাত ঝাড়তে লাগলাম আমি। মুগ্ধতাও এর মধ্যে উঠে দাঁড়িয়েছে। ওকে উদ্দেশ্য করে বলে উঠলাম, এই মেয়ে, তুমি চোখে দেখো না? আন্ধা নাকি? প্রথমে ভাবলাম পাগল, তারপর দেখলাম বয়রা, এখন দেখি আন্ধাও। ভাবা যায় একসাথে এতগুলো সমস্যা নিয়ে আছো? ওনার কথাগুলো শুনে রাগে গা জ্বলে যাচ্ছে আমার। রাগী কণ্ঠে দাঁত কটমট করে বললাম, আন্ধা আমি নই, আন্ধা আপনি। আমি ঠিকই ছিলাম, আমি দেখে চলতে পারি। আপনি দেখে চলতে পারেন নাই? মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে, হ্যাঁ? কোনটা? মুগ্ধতার কথায় বেশ রাগ হলো আমার। আর সব কিছু মানা যায়, কিন্তু কেউ আমার চরিত্র নিয়ে কথা বলবে সেটা টলারেট করার মতো শক্তি বিধাতা আমায় দেননি। হ্যাঁ, মানছি দোষটা আমারই, কিন্তু তাই বলে আমার চরিত্র নিয়ে টানাটানি করবে এটা মানব না আমি। মুগ্ধতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, হেই লিসেন, আমাকে আর যাই ভাবো না কেন,
চরিত্রহীন ভেবো না। মেয়েদের যথেষ্ট রেসপেক্ট দিয়ে চলি আমি। আর তুমি নিজেকে কি মনে করো যে তোমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা মারবো? হুম, যদি সুন্দরী রূপসী মায়াবী কোনো এক মানবী হতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু তাও নও। খুবই সাদামাটা ডাইনি বুড়ির মতো দেখতে। তাহলে কেন শুধু শুধু তোমার পেছনে টাইম নষ্ট করব আমি? মুগ্ধর কথায় বেশ খারাপ লাগলো আমার। হয়তো এই সাদামাটা হওয়ার জন্যই আদান আমার পরিচয়ের অজুহাত দেখিয়ে আমায় ছেড়ে দিয়েছে, নইলে এভাবে আমাকে ভুলে যেতে পারতো না। মন খারাপগুলো উড়ে এসে ভিড় জমালো মনের উঠানে। মাথা ব্যথা এমনি ছিঁড়ে যাচ্ছে, তার উপর এত সবার নিতে পারছি না আমি। আমাকে চুপ থাকতে দেখে বলল মুগ্ধ, এমন হাতিমার্কা হওয়া সত্ত্বেও আমাকে তুমি কি বললে? 36,000 কেজি ওজন আমার। হ্যাঁ, আমার ওজন 36 কেজি হতে পারে, তবে তোমার মতো 36,000 কেজি হবে না। না, ওনার মতো লোকে ছেড়ে দেয়া যায় না। যত ভাবছি কথা বাড়াবো না, তত বলা কথা বলেই যাচ্ছেন উনি। বেশ ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনার ওজন 36? আপনাকে হয় ভূতে নয় পাগলে ধরেছে। অবশ্য মোটা হাতি কখনো নিজেকে মোটা মনে করে না। তার থেকে ছোট কাউকেই তার বড় মনে হয় না। আর এ এমন কি, অন্যভাবে যদি বলি, চোর চুরি করে কখনো বলে না আমি চুরি করেছি। তাই আপনি যতই মোটা হাতি মার্কা হন না কেন, কখনোই বলবেন না যে আপনি মোটা হাতি। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে মোটা হাতি বললে। জি, তাই বললাম। আর আমার সাহস বরাবরই একটু বেশি। যেহেতু একই কলেজে আছি, সেহেতু আপনার জেনে রাখা ভালো। তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। সিনিয়রদের সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটুকুও শিখনি দেখছি। সম্মান অসম্মান সবকিছু নিজের উপর নির্ভর করে। নিজ গুণে মানুষ সম্মানিত হয়, আবার অসম্মানিতও হয়। যাকগে, এত কথা বলে লাভ নাই। আপনার হয়তো ফালতু ক্যাচাল ভালো লাগে, কিন্তু আমার তো ভালো লাগছে না। যদি নিতান্তই ঝগড়া করতে ইচ্ছে হয়, তাহলে এখানে দেখেন অনেক মেয়ে আছে, যার তার সাথে ইচ্ছে আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন আপনি। কথাগুলো এক নাগাড়ে বলে মলিন মুখে চলে গেল মুগ্ধতা। আমি চেঁচিয়ে ডাকা সত্ত্বেও পেছন ফিরে তাকাইনি। মেয়েটার ইলেম আছে বলতে হবে। আমার ডাক উপেক্ষা করে চলে গেল। এই মুগ্ধর ডাক উপেক্ষা করলো। খুব বার বেড়েছে তোমার, তাই না মুগ্ধতা? ঠিক আছে, এবার দেখো কি হয়। পার্কে বসে আছি আমি। যখনই মন খারাপ হয় তখনই ছুটে এখানে চলে আসি আমি। এখানে আসলেই সব মন খারাপগুলো অদ্ভুতভাবে হারিয়ে যায়। মনে অজানা এক প্রশান্তি পাই আমি। আমার মন খারাপের পর এখানে আসি, এটা আদনান ভালোভাবেই জানতো। যখনই ওর সাথে ঝগড়া হতো তখনই এখানে এসে বসে থাকতাম আমি। আর আদনান কত শত উপায়ে রাগ ভাঙাতো আমার। আর আজ মাত্র একটা অজুহাত দেখিয়ে আমার থেকে 1000 মাইল দূরে চলে গেছে আদনান। যতই ভুলতে চাই না কেন, পারছি না কেন। কোথাও না কোথাও ওর জন্য মন খারাপ আমার থেকেই যাচ্ছে। হয়তো এইভাবেই সারা জীবন ওকে মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে আমার। কথাগুলো ভাবতেই চোখ দুটো অশ্রুতে ভরে উঠলো। চুপচাপ পড়তে লাগলো ঝর্ণাধারা। চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টায় আছি। তখনই কারো কথা কানে এলো আমার। কথাগুলো শুনে চোখ খুলে সামনে তাকালাম আমি। চোখ খুলে হতভম্ব হয়ে আছি আমি। মুগ্ধ। এই যে মুগ্ধতা, এখানে বসে কাঁদছো কেন? নিশ্চয়ই বয়ফ্রেন্ড আসবে বলে আসেনি, আর সেই দুঃখে মুক্ত দানাগুলো ঝরাচ্ছ, তাই না? আচমকা ওনার গলা পেয়ে চমকে উঠলাম আমি। লোকটা যেন পিছুই ছাড়তে চাইছে না আমার। কই, আগে তো কখনো দেখিনি। তাহলে আজ এতবার ওনার সাথে দেখা হচ্ছে কেন আমার? ওনার কথার পিঠে কোনো কথা না বলে বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে বললেন উনি, কি দিনকাল এলো মাইরি! মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, আবার বয়ফ্রেন্ড না আসলে বাচ্চাদের মতো কাঁদতেও থাকে। আশ্চর্য। লোকটার কথায় চরম বিরক্ত আমি। বুঝতে পারছি আমাকে নিয়ে মজা করছেন উনি, কিন্তু এরকম মজায় নেয়ার মতন অবস্থায় নেই আমি। আমার অবস্থা যদি জানতে পারতেন তাহলে কেঁপে উঠতেন উনি। বাবা গো বাবা, বয়ফ্রেন্ড আসেনি বলে এত রাগ যে আমার কথার উত্তরই দিচ্ছে না। দেখেছো, চেনা মানুষ কত সহজেই না চেনার ভান ধরে আছে। মুগ্ধ, এই লোকটা এতটা বিরক্তিকর হবে এটা কখনো ভাবতেও পারিনি আমি। কর্কশ কণ্ঠে বললাম, আপনি এখানে কেন? আমি যেখানেই যাই সেখানেই আপনাকে কেন যেতে হয় বলেন তো? এখানে আমি প্রেম করি আর যাই করি তাতে আপনার কি? নাথিং। তুমি প্রেম করে দেবদাস দেবদাসী হলেও আমার কিচ্ছু না।
তাহলে আমার পিছু পিছু এখানে এসেছেন কেন? পাহারা দিতে আমায়? মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। মেয়েটা বলে কি আমি ওকে পাহারা দিতে এখানে এসেছি? আজব, তোমার মাথায় খুব বড় রকমের সমস্যা আছে, তাই না মুগ্ধতা? ওনার কথায় রাগে রিডি করছে আমার শরীর। কি মনে করেন উনি নিজেকে? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এ পর্যন্ত বেশ কয়েকবার আমাকে পাগল বলে ফেলেছেন আপনি। পাগল আমি নই, পাগল আপনি। তে আজে বাজে কথা বলছেন আপনি। স্টপ। নিজে পাগল হয়েও স্বীকার করবে না? তোমার আচার আচরণই প্রমাণ করে তুমি পাগল। নইলে কেউ রাস্তায় এভাবে কাউকে আঘাত করে? মা গো, এখনো ব্যথা করছে। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি এই কাজটা করা উচিত হয়নি আমার। মুখ কাচুমাচু করে বললাম, দেখুন, এই একটা কাজের জন্য বারবার আমাকে পাগল বলতে পারেন না আপনি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল, তাই এটা করতে বাধ্য হয়েছিলাম আমি। আমাকে পরিস্থিতি দেখাতে এসো না। আত পাগল মেয়ে একটা। কিচ্ছু জানো আর নাই জানো, পাগলামিটা খুব ভালোই জানো দেখছি। মুগ্ধর সাথে বর্তমানে কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমার। মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, তার উপর ওনার এসব ফালতু বকর বকর, সব মিলিয়ে অতিষ্ঠ আমি। এখানে থাকলে ওনার সাথে ঝগড়াই করতে হবে আমার, তাই কথা না বাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগোতে লাগলাম। পেছনে মুগ্ধ আমাকে ডেকে হাজারটা কথা বলছে, তার কিছুই যেন শুনতে পাচ্ছি না আমি, কারণ কথাগুলো শোনার ইচ্ছেই নেই আমার। মুগ্ধতা শোনো, চলে যাচ্ছ কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না? যা বাবা, চলে গেল। মেয়েটা কেমন আজব প্রকৃতির, হঠাৎ হঠাৎ চুপ করে যায় আর এমন কাণ্ড করে যেন অবুঝ বাচ্চা। ঘাড়ে হাত বুলিয়ে বাবা দজ্জাল মেয়ে কি মারটাই না মেরেছে। উফ, কিন্তু মেয়েটা হঠাৎ চলে গেল কেন? ধুর, কিছুই বুঝলাম না আমি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে টুকটাক কাজ সেরে নিলাম আমি। দুপুরে হালকা কিছু খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে এসে বসতেই শুরু হলো অনন্যা আপুর ডাক। তার ডাক কানে আসতে দৌড়ে তার রুমে চলে গেলাম, কারণ 1 মিনিট লেট হলে 35 থেকে 45টা কথা শুনতে হবে আমায়। রুমে যেতেই এক গাদা কাপড় হাতে ধরিয়ে দিল আমার। সেগুলো এখন ধুতে হবে। এগুলো নতুন নয়, আপুর যাবতীয় কাজ একমাত্র আমাকেই করতে হয়। যদি কাজ না থাকে তাহলে ভালো জামা কাপড়গুলোকেও আমাকে ধুয়ে দেওয়া হবে, আমাকে দিয়ে ধোয়াবে। কেন আমাকে এতটা অপছন্দ করেন আমি জানি না। কোনো কথা না বলে কাপড়গুলো ধুতে চলে গেলাম আমি। কাপড় ধুয়ে ছাদে শুকোতে দিয়ে নিচে যেতেই আন্টি বলল, মুগ্ধতা, আমার কোমরে ব্যথা করছে, একটু মেসেজ করে দে তো। আন্টির কথা না করতে পারলাম না আমি। আন্টির সাথে চুপচাপ তার রুমে চলে গেলাম। কোমর হাত পা টিপে আন্টিকে ঘুম পাড়িয়ে রুমে ফিরে এলাম আমি। রুমে এসেই বিছানায় গায়ে নিয়ে দিলাম। মাথা ব্যথা এখনো কমেনি, তবে আগে থেকে বেটার লাগছে এখন। বাসায় এসে ল্যাপটপ নিয়ে বসে আছে আফিফ। মুগ্ধতাকে বলে এসেছে কফি দেওয়ার জন্য। মুগ্ধতা ছাড়া কারো হাতের কফি ভালো লাগে না আফিফের। বিয়ের জন্য আজ 3 দিন মুগ্ধতার হাতের কফি খায়নি আফিফ, তাই আজ বাধ্য হয়ে অনেকটা স্বার্থপরের মধ্যে ওকে কাজটা করতে বলে এসেছে। ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে ব্যস্ত সে। হঠাৎ মনে পড়ল সেই মায়াবিনীর কথা। চোখে ভেসে উঠল সেই মুখের প্রতিচ্ছবি, যাকে আজ সারাদিনে প্রায় 200 বার মনে পড়েছে তার। যতই মনে না করার চেষ্টা করে ততই আরো বেশি মনে পড়ে তার। এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে আফিফ। এই পর্যন্ত কত মেয়ের সাথে উঠা বসা হয়েছে, কিন্তু কখনো এভাবে মনে জেগে বসতে পারেনি কেউ। আজ কিনা কয়েক ঘন্টার পরিচয়ে একটা মেয়েকে এতবার মনে পড়ছে, স্ট্রেঞ্জ। সোশ্যাল সাইটের কথা মনে পড়তে মিতুল লিখে সার্চ দিল, কিন্তু অনেক খুঁজেও কোথাও সেই কাঙ্ক্ষিত মিতুলকে খুঁজে পেল না। হতাশ হয়ে মুখ কালো করে বিছানায় বসে রইল আফিফ। মুগ্ধতা আফিফের কফি নিয়ে রুমে এসে মুখ ভার দেখে বলল, ভাইয়া কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মুগ্ধতার গলা পেয়ে চমকে উঠল আফিফ। মুখে হাসির রেখা টেনে, তেমন কিছু না, জানি তোর মন ভালো নেই। তেমন কিছু না, জানি তোর মন ভালো নেই, তবুও তোকে বললাম কাজটা ঠিক হয়নি আমার। তোকে কষ্ট দিলাম তাই না রে? আসলে তুই তো জানিস তোর হাতের কফি ছাড়া কারোর হাতের কফি ভালো লাগে না, তাই বাধ্য হয়ে বললাম, কিছু মনে করিস না প্লিজ। ভাইয়া এমন একটা মানুষ যে কখনো কাউকে কষ্ট দিতে চায় না। অধরা অনন্যা আপুকে যতটা ভালোবাসে আমাকেও ঠিক ততটাই বাসে। কখনো বুঝতে দেয় না আমি তার বোন নই। এরকম একজন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, এভাবে কেন বলছো ভাইয়া? 1 কাপ কফি তো চেয়েছো তুমি, আর তো কিছু নয়। এসব কথা বলে কিন্তু গাল ফুলিয়ে বসে থাকবো আমি। আমার কথায় হাসলো ভাইয়া, কফির কাপে চুমুক দিয়ে দিয়ে বলল, যা হয়েছে সব বলে যা মুগ্ধতা। এরকম লো মেন্টালিটির মানুষের জন্য কখনো কষ্ট পাস না প্লিজ। জীবনটাকে নতুন করে সাজা। কোনো সেলফিশের স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা করিস না, নিজেকে শক্ত কর।
ভাইয়ার কথাগুলো মন দিয়ে শুনলাম, কিছু না বলে রুম থেকে চলে আসলাম। ভাইয়ার কথাগুলো ঠিকই, যথাসম্ভব মেনে নেওয়া চলার চেষ্টা করব আমি, কিন্তু চাইলেই কি সব হয়? মনের উপর কি জোর চলে? প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম আমি। আজ কোনো ঝামেলা ছাড়াই কলেজে ঢুকে গেছি। মুগ্ধ নামের লোকটাকে কখনো দেখিনি, সারাটা দিন ভালোই কেটেছে আমার। যাক, এবার শান্তি। আর কখনো যেন লোকটার সামনে না পড়ি আমি। কথাটা বললেই সামনে পা বাড়াতেই অবাক হলাম আমি। মুখে বাঁকা হাসি নিয়ে লোকটার সামনেই দাঁড়িয়ে আছে আমার। মুগ্ধকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছে, এমন সময় তিথিকে বলে উঠল মুগ্ধ, তিথি, তোর শাকচুন্নি বান্ধবীকে বলে দে আমাদের কলেজের নিউ টিচার আদিবা ম্যাম ওকে ডেকে পাঠিয়েছেন, 10 মিনিটে যেন ওনার সাথে দেখা করে। লোকটার কথা চরম অবাক হলাম আমি। আদিবা ম্যাম পরশু জয়েন করেছেন সেটা শুনেছি, যদিও এখনো তাকে দেখিনি আমি, কিন্তু উনি হঠাৎ আমায় ডাকবেন কেন? তিথির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। তিথি বলল, আদিবা ম্যাম মুগ্ধতাকে ডাকছেন কেন ভাইয়া? আর তাছাড়া সেটা ওকে না বলে তোমাকে বললেন কেন? সেটা তোকে জানতে হবে না, সিম্পল একটা বিষয়। আমি ওদিকে আসছিলাম, তাই আমাকে বলেছে যদি চিনে থাকি তাহলে যেন বলি, তাই বললাম, আর কিছু নয়। শুনেছি আদিবা ম্যাম খুব রাগী খিটখিটে মেজাজের একজন মানুষ। উনি কলেজে ঢুকতে না ঢুকতে আমায় কেন ডাকবেন? কিছুই তো মাথায় ঢুকছে না আমার। আমি আর তিথি জিম মেরে বসে আছি, দুজনেই বুঝতে পারছি না কেন ডাকলেন আমায় উনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও উনি বললেন, ম্যাম সময় সম্পর্কে খুব সচেতন, যদি 10 মিনিট পরে যাও তাহলে খবর আছে তোমার, তাই এক্সট্রা শাস্তি পাওয়া। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ম্যামের রুমের উদ্দেশ্যে রওনা হলাম আমি। আদিবা ম্যামের সামনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। গম্ভীর মুখ নিয়ে চেয়ারে বসে কিছু একটা লেখালেখিতে ব্যস্ত আছেন ম্যাম। গায়ের রং শ্যামলা, রোগা পাতলা টাইপের। দেখলে ম্যাম বলে মনেই হয় না, একদম অল্প বয়সী, যেন অনার্স বা মাস্টার্সের স্টুডেন্ট। চোখে হাই পাওয়ারের বড় বড় ফ্রেমের চশমা। মুগ্ধতাকে দাঁড় করিয়ে কাজ করে চলেছেন তিনি। অনেক সময় অতিবাহিত হওয়ার পর মুখে কোনো কথা নেই ওনার। মুগ্ধতাকে ডাকার কারণ জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চশমার ফাঁকে চোখ বের করে গম্ভীরভাবে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের মুগ্ধতা? হঠাৎ ম্যামের কথা শুনে হকচকিয়ে উঠল মুগ্ধতা। মাথা নাড়িয়ে সম্মতিসূচক মনোভাব পোষণ করলো। ভ্রুজোড়া উঁচু করে ম্যাম বললেন, তুমি নাকি মাস্টার্সের স্টুডেন্টকে অকারণে অপমান প্লাস মারধর করেছো? ম্যামের কথায় চমকে উঠল মুগ্ধতা। মাস্টার্সের স্টুডেন্টকে মারধর? এত বড় মিথ্যা অপবাদ! চোখ বড় বড় করে বলল, নো ম্যাম, আমি কাউকে অপমান করিনি, আর মাস্টার্সে কাউকে চিনি না পর্যন্ত, তাহলে অপমান প্লাস মারধর করব কি করে আমি? আমার কথা সন্দেহ প্রকাশ করলেন ম্যাম। সন্দিহান চোখে তাকিয়ে বললেন, সত্যিই তুমি মাস্টার্সের কাউকে চেনো না? সিনিয়রদের অসম্মান করে আমার সামনে অস্বীকার করছো? তুমি মুগ্ধকে অপমান করনি? তোমাকে বাঁচাতে গিয়েছিল, তখন ওকে মারোনি? ওরা তোমার নামে আমার কাছে কমপ্লেন করেছে। ম্যামের চিৎকার শুনে আটকে উঠল মুগ্ধতা। তার মানে ম্যাম মুগ্ধর কথা বলছে। কতবার বললাম মুগ্ধকে যা হয়েছে ভুলবশত হয়েছে, তাও আমার নামে কমপ্লেইন করলো। ছি! আসলে ম্যাম মুগ্ধ, ওনার সাথে আমার ঝামেলা হয়েছে ঠিক, কিন্তু উনি কোন ক্লাসে পড়েন সেটা তো আমি জানতাম না। আর ম্যাম ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে করিনি। মুহূর্তেই রেগে গেলেন ম্যাম। মুগ্ধতার কথা শুনে নিজের রাগটাকে কিছুটা সামলে নিলেন উনি। এরপর বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন মুগ্ধর কাছে ক্ষমা চেয়ে নাও তুমি, না হলে সিনিয়রদের সাথে মিসবিহেভ করার কারণে কলেজের কর্তৃপক্ষ অনেক বড় শাস্তি দেবে তোমায়। এমনও হতে পারে যে কলেজ থেকেই বের করে দিল। ম্যামের সাথে তর্ক করার সাহস নেই মুগ্ধতা। তাছাড়া কিছুই শুনতে চান না উনি। ওনার এক কথা মুগ্ধর কাছে ক্ষমা যেন চেয়ে নেয়। না চাইতেও লোকটার কাছে ক্ষমা চাইতে হবে মুগ্ধতাকে, কারণ নইলে এই কলেজে থাকতে পারবে না। নিজের পায়ে দাঁড়াতে হলে যে করেই হোক এই কলেজে থাকতে হবে মুগ্ধতাকে, কারণ এখান থেকে বের করে দিলে আন্টি কোথাও আর পড়তে দেবেন না ওকে। তাই যে করেই হোক ব্যাপারটা মিটিয়ে ফেলতে হয়। মুখ কালো করে ম্যামের রুম থেকে বের হলো মুগ্ধতা। মুগ্ধতাকে গোমরা মুখে দেখে এগিয়ে এলো তিথি। তোর চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? ম্যাম কি বললেন? তিথিকে সবকিছু খুলে বলল মুগ্ধতা। মুগ্ধতার কাছ থেকে সবকিছু শুনে বিস্মিত তিথি। মুগ্ধ ভাইয়া এরকম কিছু করতে পারে ভেবে অবাক হচ্ছে তিথি। মুগ্ধকে এতটা খারাপ বিহেভ কারো সাথে করতে দেখেনি, এবারই প্রথম মুগ্ধতার সাথে করতে দেখেছে, যা অবাক করেছে তিথিকে। আধা ঘন্টা ধরে কাকফাটা রোদের মধ্যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে আফিফ। সেদিন এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল মিতুলকে,
এই কড়া রোদ উপেক্ষা করে অপেক্ষার প্রহর গুনতে ব্যস্ত আফিফ। যদি তার বাসা চিনত তাহলে তাকে এক নজর দেখার জন্য টুপ করে ঢুকে পড়তো বাসার ভিতর। এতে যে যাই বলুক তবু দেখতে পেত তার সেই প্রেয়সীর মুখ। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তার দেখা পেল না আফিফ। মন খারাপ করে শরীরের ঘাম মুছে গাড়িতে উঠে বসলো। সেদিন মেয়েটাকে দেখার পর থেকে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি। শুধু তার মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে নয়ন পানে। আহা, কি মায়াবী সেই মুখখানি। আফিফ গাড়িতে বসে ভাবছে, কেন করছে এমন পাগলামি? একটা মেয়ের জন্য এতটা টান তৈরি হলো কেন? কেন তাকে ঘিরে এত বিরহ? কেন তাকে দেখার এত আকুলতা? জানে না, কিচ্ছু জানে না আফিফ। শুধু জানে মেয়েটাকে সে দেখতে চায়। একটা নজর নিজের চোখে দেখে চক্ষু শীতল করতে চায়। টাইটা টেনে একটু ঢিলা করে ঢকঢক করে হাফ বোতল পানি শেষ করে গাড়িতে স্টার্ট দিল আফিফ। কিছু দূর যেতেই চোখ আটকে গেল। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। এতক্ষণে যেন দেহে প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি গাড়ি থামালো আফিফ। চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। শার্টের টাইটা সুন্দর করে পরে নিল। মুখে এক চিলতে হাসি নিয়ে তার সামনে দাঁড়ালো। আফিফ মুগ্ধর সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। মুগ্ধতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তিথি। চোখে মুখে তার চরম অস্বস্তি। রাগে দুঃখে মুগ্ধকে কিছু বলেনি তিথি। মুখ ভার করে বন্ধুর পাশে দাঁড়িয়ে আছে। এখন মুগ্ধ একা নয়, সাথে আছে ওর সকল বন্ধু বান্ধব। রাতুল, হৃদয়, রিফাত, নেহা, মুগ্ধর বেস্ট ফ্রেন্ড রাতুল। মুগ্ধ তাকে কান ধরতে দেখে সবাই মুখ চেপে হাসছে, কিন্তু রাতুল এটা কিছুতেই মানতে পারছে না। এভাবে একটা মেয়েকে অপমান করার কোনো মানেই হয় না। মুগ্ধ একটু বেশিই করছে, যার জন্য পরে পস্তাতে হবে ওকে। কিছুক্ষণ আগেই মুগ্ধতা পুরো কলেজে তন্ন তন্ন করে খুঁজে বার করে মুগ্ধকে বার করার একটাই উদ্দেশ্য, তার কাছে ক্ষমা চাওয়া। আদিবা ম্যামের ভাষ্য মতে মুগ্ধ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে কোনো স্টেপ নেওয়া হবে না মুগ্ধ তার এগেনস্টে। তাই অনিচ্ছা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে মুগ্ধর কাছে ক্ষমা চাইতে রাজি হয়। যদিও তিথি এই ব্যাপারে বিপক্ষে। মুগ্ধকে বের করে মুগ্ধর উদ্দেশ্যে বলল মুগ্ধতা, দেখুন মুগ্ধ ভাইয়া, সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্টে আপনাকে আমি আঘাত করেছিলাম, কিন্তু তার জন্য আপনি আমার নামে কমপ্লেইন করবেন এটা আমি কখনো ভাবিনি। সে যাই হোক, আচ্ছা আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। সরি, মাফ করে দিবেন আমায়। মুগ্ধতার কথা শুনে চমকে উঠল মুগ্ধ। সে কখনো কারো কাছে মুগ্ধতার নামে কমপ্লেন করলো? মুগ্ধ কিছু বলে ওঠার আগে স্নেহা বলল, এভাবে ক্ষমা চাইলে মুগ্ধ জীবনেও তোমাকে ক্ষমা করবে না মুগ্ধতা। যদি কলেজে টিকতে চাও তাহলে কান ধরে ক্ষমা চাও। স্নেহার কথায় চরম বিস্মিত মুগ্ধ। স্নেহার দিকে চোখ বড় বড় করে তাকাতেই ফিস ফিস করে বলে উঠল স্নেহা। মুগ্ধ কিছু বলতে যাবে তার আগে হৃদয় বলল, প্লিজ দোস্ত, অনেকদিন পর একটু মজা করার স্কোপ পেয়েছি। আল্লাহর দোহাই লাগে, তুই সেটা নষ্ট করে দিস না প্লিজ। এতগুলো বন্ধুর কথা ফেলতে পারছে না মুগ্ধ। অন্যদিকে মুগ্ধ তাকে এভাবে দেখতেও পারবে না, কিন্তু আজ নিরুপায় মুগ্ধ। এর আগেও এভাবে অনেককে বোকা বানিয়েছে ওরা, আর আজ ওদের শিকার মুগ্ধতা। বন্ধুদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মুগ্ধ। স্নেহার কথায় মাথা তুলে তাকালো মুগ্ধতা। সবার সামনে কান ধরতে হবে, তাও একটা তুচ্ছ বিষয় নিয়ে ভেবে চোখের কোণে পানি চলে আসলো। সেই পানিগুলো চোখ এড়ালো না মুগ্ধর। মুগ্ধ তার চোখে পানি দেখে ভিতরে এক অজানা ঝড় বয়ে গেল মুগ্ধর, কিন্তু নিরুপায় মুগ্ধ। মুগ্ধকে চুপ থাকতে দেখে তিথি বলল, ভাইয়া মানছে মুগ্ধতা ভুল করেছে, কিন্তু তাই বলে এত বড় শাস্তি মানতে পারছি না। তিথিকে এক ধমক দিয়ে থামিয়ে দিল স্নেহা। তিথিও চুপসে গেল। এরপর মুগ্ধ তাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যা করার তাড়াতাড়ি করো, আমাদের ক্লাস আছে। আর কোনো উপায় না দেখে কান ধরতে বাধ্য হলো মুগ্ধতা। কলেজে থাকতে হলে কান তাকে ধরতেই হবে, যেভাবে হোক মুগ্ধর কাছ থেকে ক্ষমা তাকে পেতেই হবে। সরি মুগ্ধ ভাইয়া, সত্যি আমি খুব দুঃখিত। কান ধরে মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে মুগ্ধতা, যা কিছুতেই ভালো লাগছে না মুগ্ধর। কেন জানি মেয়েটার নীরবতা সহ্য হচ্ছে না ওর। মুগ্ধতা মানেই কথার ফুলছুরি। এভাবে মাথা নিচু করে চুপচাপ কান্নাকাটিতে মানায় না ওকে। বড্ড মায়া হচ্ছে ওর জন্য। মুহূর্তে স্নেহার উপর রেগে গেল, কিন্তু সেটা মুগ্ধতার সামনে প্রকাশ করতে অনিচ্ছুক মুগ্ধ। তাই নিজের রাগটাকে দমিয়ে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর মুগ্ধ বলল, মুগ্ধতা, তুমি যেতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। মুগ্ধর গলা পেয়ে চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধতা। চোখের পানি মুছে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তিথিকে নিয়ে প্রস্থান করলো। মুগ্ধতার যাওয়ার পানে তাকিয়ে আছে মুগ্ধ। হয়তো মেয়েটার সাথে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। স্নেহাকে উদ্দেশ্য করে বলল, তুই কার পারমিশন নিয়ে এত বড় একটা কাজ করেছিস? আমি তোকে বলেছি মুগ্ধতা আমার সাথে মিসবিহেভ করেছে। এখন যদি মুগ্ধতাকে সবটা বলে দিতাম তাহলে তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো, বুঝতে পারছিস? আমতা আমতা করে বলল স্নেহা। এতটা রাগ করছিস কেন? এরকম তো আমরা আরো কতজনকে মুরগি বানিয়েছি। আমি ভেবেছিলাম তুই খুশি হবি, কিন্তু এখন দেখছি। হ্যাঁ,
আজ পর্যন্ত অনেকেই মুরগি বানিয়েছিস, কিন্তু কখনো কি এগুলোর পক্ষে ছিলাম আমি? ছিলাম না তো তাহলে। আচ্ছা রিদি কোথায়? পাশ থেকে হৃদয় বলে উঠল। রিদি তো আদিবা ম্যাম সেজে ওই ভাঙা দোতলার রুমে বসে আছে। বলেই হেসে উঠল সবাই। এবার মুগ্ধ বুঝতে পারলো তাকে নিয়ে আদিবা ম্যামের খবর পাঠানোটা ছিল ভুয়া। সবকটাকে এখন আস্ত চিবিয়ে খেতে ইচ্ছা করছে মুগ্ধর। মেয়েটাকে বোকাশোকা পেয়ে যা তা করলো, কিন্তু এই মেয়েটার জন্য মুগ্ধর এতটা খারাপ লাগছে কেন? কেন এতটা ভাবছে ওর কথা? কই আগে তো কারোর জন্য এতটা খারাপ লাগেনি, তাহলে মেয়েটার জন্য ব্যথিত হচ্ছে কেন মুগ্ধ? কারণটা নিজেরই অজানা। মিতুলের সামনে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আফিফ। এই রাস্তায় হঠাৎ আফিফকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মিতুল। বিস্ময় প্রকাশ করে বলল, আরে আপনি? মিতুলের কথায় হেসে উঠল আফিফ। হাসির রেখা ভ্রুজোড়া উঁচু করে বলল, কেন, কি ভেবেছিলে আর কোনোদিন দেখা হবে না? আফিফের কথায় ছোট ছোট করে তাকালো মিতুল। মুখে হাসি ফুটিয়ে বলল, আরে না, আসলে আপনার সাথে এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হবে ভাবতে পারিনি। তার মানে আমার কথা ভাবতে তুমি? আফিফের কথায় বিস্মিত মিতুল। মিতুল কিছু বলতে যাবে তার আগে বলে উঠল আফিফ, যাকগে সেসব কথা। এখন বলো তুমি কেমন আছো? ব্যান্ডেজ কবে খুলেছ? এখন পুরোপুরি সুস্থ নাকি প্রবলেম আছে? আফিফের কথায় হাসলো মেয়েটি। কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করতে করতে বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ব্যান্ডেজ 2 দিন পরই খুলে ফেলেছি, এখন পুরোপুরি সুস্থ আমি। মিতুলের সুস্থতার কথা শুনে খুশিতে মনটা ভরে গেল আফিফের। যাক, এখন তার প্রেয়সী সুস্থ। যাক, তুমি এখন সুস্থ। আমার জন্য কষ্ট করতে হলো, সরি। আফিফের কথায় খিলখিল করে হেসে উঠল মিতুল। আফিফ মুগ্ধ হয়ে চেয়ে রয়েছে মিতুলের দিকে। উফ, কি মনোমুগ্ধকর সেই হাসি! ইচ্ছে করে মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেই শত সহস্র বছর। আফিফের স্থির চাহনি অস্বস্তিতে ফেলে দিয়েছে মিতুলকে। মিতুলের অস্বস্তি বুঝতে পেরে চোখ সরিয়ে নিল আফিফ। ওড়না এর কোনা আঙ্গুলে পেঁচিয়ে বলল মিতুল, আচ্ছা আমি আসছি, ভালো থাকবেন। মিতুলের কথায় মুহূর্তে মন খারাপ হয়ে গেল আফিফের। মেয়েটাকে এত তাড়াতাড়ি বিদায় জানাতে নারাজ সে। যদিও মন চায় কখনো চোখের সামনে থেকে না যায়, কিন্তু সেটা হওয়ার নয়। এই মুখের দিকে তাকিয়ে পার করতে চায় 1000 বছর, কিন্তু বিদায় দিতে হবে। মিতুলের সাথে আরেকটু সময় কাটানোর জন্য ফোন দিয়ে আটলো আফিফ। অনুরোধের সুরে বলল, কিছু মনে না করলে আমি তোমাকে বাসা অব্দি ড্রপ করে দেই। আফিফের কথায় কিছুটা বিস্মিত হলো মিতুল। এইটুকু রাস্তা ড্রপ করে দেওয়ার কি আছে? সে নিজেই যেতে পারবে, তাই বলল, না লাগবে না, আমি যেতে পারবো। মিতুল নিজের অজান্তে মন ভেঙে দিল আফিফের। বাসায় ড্রপ দেওয়া এটা একটা বাহানা মাত্র। আফিফ চায় তার বাসাটা চিনে রাখতে, ভবিষ্যতে যাতে তাকে খুঁজতে প্রবলেম না হয়। তাই বিনয়ের সুরে বলল, প্লিজ না করো না। তাছাড়া আঙ্কেল আন্টির সাথেও দেখা করতে চাই আমি। সেদিনের জন্য ওনাদের কাছে ক্ষমা চাইতে হবে আমার। তাকে কোনোভাবে পিছানো যাবে না, তাই বাধ্য হয়ে সাথে করে নিয়ে গেল মিতুল। বাড়ির গেটের কাছে যেতেই বলল মিতুল, এটাই আমাদের বাসা, চলুন ভিতরে যাওয়া যাক। বাসাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। মুচকি হেসে বলল, আজ একটা কাজ আছে, অন্য একদিন যাব। বলেই মিতুলের কাছ থেকে বিদায় নিল আফিফ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মিতুল। একটু আগে বলল সবার সাথে দেখা করবে, এখন আবার না বলে চলে গেল। কি হলো ব্যাপারটা? মাথায় ঢুকছে না মিতুলের। পুরো ভার্সিটি খুঁজেও মুগ্ধতাকে খুঁজে পেল না মুগ্ধ। বুঝতে বাকি নেই হয়তো বাসায় চলে গেছে। এভাবে অপমানিত হওয়ার পর কেই বা থাকতে চাইবে? কেউ চাইবে না। মুগ্ধতাকে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল মুগ্ধর। ওর ফ্রেন্ড সার্কেল মেয়েটাকে ভাবে অপদস্থ করলো, ভাবলে মাথায় রক্ত উঠে যাচ্ছে। সবকটাকে কড়া কথা শোনাতে ইচ্ছে করছে তার। হঠাৎ মনে পড়লো তিথির কথা। সাথে সাথে ডায়াল করলো তার নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। আবার ট্রাই করলো। এবার ওপাশ থেকে বলল তিথি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধতা কোথায় রে? মুগ্ধর মুখে মুগ্ধতার নাম শুনে চমকে উঠল তিথি। সচরাচর তিথিকে কল করে না মুগ্ধ। হঠাৎ তাকে কল করার কারণ তাহলে মুগ্ধতা অভিমানী সুরে বলল তিথি, ওর খবর দিয়ে তুমি কি করতে ভাইয়া? সবার সামনে অপমান করে বুঝি স্বাদ মেটেনি, এখন আবার অপমান করবে বুঝি? যেখানে ইচ্ছে থাকুক তাতে তোমার কি? তিথির চ্যাটাং চ্যাটাং কথায় চরম বিরক্ত মুগ্ধ ধমকের সুরে বলল, এত কথা না বলে যা জিজ্ঞেস করেছি ঠিকঠাক উত্তর দে। ধমক শুনে ভয়ে চুপসে গেল আর বলল, তোমাদের কাছ থেকে আসার পর অনেক কাজ ছিল, তাই আমি ওকে নিয়ে বাসায় চলে এসেছি। ও এখন ওর বাসায় আছে। মেয়েটার জীবনে এমনিতেও দুঃখের শেষ নেই, এখন ভার্সিটিতেও শান্তি নেই।
বলেই কল কেটে দিল তিথি। পুরো দিন অস্বস্তিতে কাটলো মুগ্ধর। দিন পেরিয়ে রাত নামলো, কিন্তু বুকের ভেতরের কষ্টটা কমলো না। শুধু বারবার ভেসে উঠছে ছলছল ওই মুগ্ধতার মুখখানি। কতটা কষ্ট বুকে চেপে কান ধরেছিল সেটা যেন অনুভব করতে পারছে মুগ্ধ, কিছুতেই ভুলতে পারছে না। বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে। রাত কেটে ভোর হতে চললো, ঘুম নেই মুগ্ধর চোখে। এই প্রথম কোনো মেয়ের কথা ভেবে নির্ঘুম রাত কাটালো। ভোরের দিকে চোখ লাগায় সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। অন্যদিকে মুগ্ধতা নিজের কপালকে দোষারোপ করে চলেছে। জগতের যত সমস্যা সব যেন ওর জন্যই তোলা থাকে। মুগ্ধ ছেলেটাকে একটু অন্যরকম মনে করেছিল মুগ্ধতা, কিন্তু না, সব ছেলেরা এক, কেউ কারোর থেকে ব্যতিক্রম নয়। নইলে এমন একটা কাজ মুগ্ধ কখনো করতে পারতো না। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে মুগ্ধতার। জীবনে কোথাও একটু শান্তি নেই। যখন একটু সুখের দেখা পাবে তখনই একটা ঝড় এসে তছনছ করে দেয় সবকিছু। লন্ডভন্ড হয়ে যায় সব। একটা দীর্ঘশ্বাস ফেলে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মুগ্ধতা। ক্যান্টিনে বসে আছে মুগ্ধতার তিথি। 4টা ক্লাস করে হাঁপিয়ে গেছে তিথি। তার খুব খিদা পেয়েছে, তাই মুগ্ধতাকে নিয়ে ক্যান্টিনে বসে আছে। তিথি এই নিয়ে কয়েকবার মুগ্ধর কথা তুলতে গিয়েও মুগ্ধ তার চোখ রাঙানো দেখে তুলতে পারেনি। হঠাৎ সেখানে উপস্থিত হলো মুগ্ধ আর রাতুল। মুগ্ধকে দেখেও না দেখার ভান ধরে বসে আছে মুগ্ধতা। মুগ্ধ এসে তিথির পাশের চেয়ার টেনে বসলো। পাশের চেয়ারে রাতুলকেও বসতে বলল। এটা দেখে একটু নড়ে চড়ে বসলো মুগ্ধতা। মুগ্ধ আর রাতুলকে এভাবে বসতে দেখে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে তাকালো তিথি। তিথিকে এভাবে তাকাতে দেখে বলল মুগ্ধ, কিরে ডাইনি, এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? মুগ্ধর কথায় মুচকি হাসলো রাতুল। এই মেয়েটা একদম পাগলি টাইপের। রাতুলের মনের কথাটা আজও বুঝলো না। ইশারা ভঙ্গিতে অনেকবার বুঝিয়েছে ওর জন্য একটা সফট কর্নার আছে, কিন্তু সেটা বুঝতে নারাজ তিথি। তাই এখন বুঝানো ছেড়ে নিজের ভালোবাসা নিজের মধ্যেই রেখে দিয়েছে। যদি কখনো নিজ থেকে বুঝতে পারে ওকে কেউ ভালোবাসে, তাহলে তখন না হয় দেখা যাবে। মুগ্ধর কথায় গাল ফুলালো তিথি। এর লোকে সমাজে এভাবে ডাইনি বলে অপমান মানতে পারছে না। সে গাল ফুলিয়ে বলল, আমি ডাইনি না। মুগ্ধতা